নোয়াখালীর হাতিয়া উপজেলার উদাহরণ যদি দিয়ে আমাকে একজন বলেছেন, প্রার্থী হয়েছেন দুইজন, একজন হচ্ছেন সংসদ সদস্যের স্ত্রী, আরেকজন হচ্ছেন ছেলে। তো ওনারা যদি প্রার্থীতা প্রত্যাহার করে তাহলে ওখানে নির্বাচনই হুম। হবে না, কারণ হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী কেউ নেই। যদি কেউ সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে থাকে, তাহলে তাকে সাংগঠনিক ভাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা মানে হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। হুম। আবার অনেক উপজেলায় দেখা গেছে যে স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে নানা রকম চাপ সৃষ্টি করে আপনার তৃণমূল নেতাদেরকে নির্বাচনে প্রার্থী হতে দেয়নি, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটেছে। উপজেলার নির্বাচন সেটা কিন্তু একদম ঘরের কাছেই চলে এসেছে। 8ই মে নির্বাচন, এবং এটা প্রথম পর্যায়ের নির্বাচন। এবার তো পর্বে নির্বাচনটা হবে। এবং আজকে অর্থাৎ 22 এপ্রিল কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজকে গেছে। সো এবার যেটা হচ্ছে যে বিএনপি তো সিদ্ধান্ত নিয়েছে করবে না, কিন্তু তারপরেও বিএনপি আগের যারা মনোনয়ন নিয়ে ফেলেছিল তারা এখনো আছে বলে মাঠে। লাস্ট খবর পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি শুনবো। অন্যদিকে আবার আওয়ামী লীগ এবার তো সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রতীক ছাড়া নির্বাচন হবে। এবং আরেকটা যেটা সিদ্ধান্ত আওয়ামী লীগের থেকে জানানো হয়েছে যে মন্ত্রী এমপি এদের স্বজন নিকটাত্মীয় তারা কেউই ইলেকশন করতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত আওয়ামী লীগ থেকে নেওয়া হয়েছে। তো সব বিবেচনায় আমি প্রথমে আমানের কাছে জানতে চাচ্ছি যে আজকে তো শেষ দিন ছিল প্রত্যাহারের, সব শেষ খবর কি? তার মধ্যে আমি জানতে চাচ্ছি যে আওয়ামী লীগের সিদ্ধান্তগুলোর মানে কতটুকু বাস্তবায়ন হচ্ছে। কারণ আমার কাছে যতটুকু আমি গতকাল পর্যন্ত খবর পেয়েছি যে প্রায় এমপি দের সন্তান নিকটাত্মীয় স্বজন প্রায় 25 জনের মতো এখনো মানে আছে, প্রার্থী আছে, যার মধ্যে 15 জন প্রথম পর্যায়ে এবং বাকিরা দ্বিতীয় পর্যায়ে। এবং অন্যদিকে বিএনপির প্রায় 45 জন আহ, উম, মানে এখন পর্যন্ত গতকাল পর্যন্ত ছিল। তো সে- সেই হিসাবে প্রথম আমান আপনার কাছে জানতে চাচ্ছি, তারপরে আমি মইনের কাছে যাইবো। আসলে আমি সর্বশেষ 5টার পরে যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, সেটা হচ্ছে যে সবচাইতে আলোচিত যে প্রার্থী ছিল আপনার নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ওনার ছেলে সুবর্ণচর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন শাবাব চৌধুরী। উনি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াননি, ওনার প্রার্থীতা উনি প্রত্যাহার করেননি। এবং ওনার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনম ও খায়রুল আনাম সেলিম। তো এই বিষয়টা আমি জানতে পেরেছি। একই সঙ্গে যেটা হচ্ছে যে হাতিয়া উপজেলায় দুইজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন, একজন হচ্ছে সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এবং স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর পুত্র। তো এর মধ্যে সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উনি মোহাম্মদ আলী সাহেবের স্ত্রী, উনি প্রত্যাহার করেছেন, তাতে করে ওনার ছেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তো আমি তাকে তো এখন বলা পর্যন্ত হচ্ছিল যে ডামি যেটুকু, ডামি প্রার্থী হিসেবে স্ত্রীকে দাঁড় করিয়েছে, হ্যাঁ যাতে হ্যাঁ, দাঁড় ছেলেটা করেছিলেন। যেন না না হলে তিনি যেন তখন হয়, সেই জন্য ওই হ্যাঁ। বিষয়টা ডামি তো প্রার্থী বলা হচ্ছিল স্ত্রীকে। জি, বলেন। জি, তো এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে অন্তত 3টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আপনার ভাইস চেয়ারম্যানের হিসেবটা গতকাল পর্যন্ত 3জন ছিল, আজকে এখনো ফাইনাল রিপোর্টটা নির্বাচন কমিশন থেকে এখনো আসেনি। আমি যোগাযোগ করেছিলাম এই কিছুক্ষণ আগেও। তো ওখানে এখনো প্রতিবেদনটি তৈরি হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আহ গতকাল পর্যন্ত 7জন ছিল, আমি ধারণা করছি যে এটা 10জন হতে পারে। এর ভিতরে যেটা আপনার সেটা হচ্ছে যে বাগেরহাট সদর উপজেলায় আহ, সাবেক সদ্য বিদায়ী চেয়ারম্যান পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এখানে একটু যোগ করার প্রয়োজন, যেটা যে 2019 সালে সর্বশেষ যে উপজেলা নির্বাচন হয়েছিল, সেখানে 90 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিল। তো হুম। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রতীকে নির্বাচন না করার, স্থানীয় সরকার নির্বাচন না করার যে ঘোষণাটি, সেটি আমরা যেটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলাম যে জাতীয় নির্বাচন আহ বর্জনের যে ঘোষণা ছিল বিরোধীদের, তখন সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য দলের নেতাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে, বা কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে স্বেচ্ছায় দাঁড়িয়েছিলেন, তাদেরকে উৎসাহিত করার জন্য তখনকার বাস্তবতায় যে সিদ্ধান্ত ছিল, এতে করে দলের তৃণমূল পর্যায়ে কিছু
সমস্যা সংকট বা বিরোধ দেখা দিয়েছিল। সেই বিরোধটা যাতে আরো বড় আকারে বা বড় রূপ ধারণ না করে, সেজন্য স্থানীয় সরকার নির্বাচনটাকে আওয়ামী লীগ উন্মুক্ত রাখতে চেয়েছিল। কিন্তু রাইট। উন্মুক্ত রাখতে গিয়ে তাদের কাছে যে তথ্যগুলো আসে যে স্থানীয় পর্যায়ের যে সংসদ সদস্য মন্ত্রী, ওনারা প্রভাব বিস্তার করে ওনাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী বা সেলোক, এদেরকে নির্বাচন নির্বাচিত করে নিয়ে আসার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। সেটাকে নিরুৎসাহিত করার জন্যই মূলত আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল। হুম। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী দুইজন প্রার্থী শুধু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একজন হচ্ছেন আহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। শ্যালক, উনি নাটোরের, উনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবং আরেকজন হচ্ছেন মাগুরার সংসদ সদস্য বীরেন শিকদার সাহেবের ভাই। ওনারা দুইজন শুধু প্রত্যাহার করেছেন, অধিকাংশই সিদ্ধান্ত মানেননি। তো এই এখন বিষয়ে যদি গতকাল সিদ্ধান্ত আমরা না আওয়ামী মানলে লীগের তারা কি কি মানে স্থায়ী কমিটি কি সিদ্ধান্ত নিতে পারে তাদের বিরুদ্ধে, তারা যে হ্যাঁ, মানলো না? এই বিষয়ে গতকাল গতকাল থেকেই আমরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনাদের মধ্য থেকে কেউ কেউ বলেছেন যে আমাদের সামনে আহ, কেন্দ্রীয় কমিটির সভা আছে, সেই সভা থেকে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব যে এটা কি করার। এবং একই সঙ্গে কিছু প্রার্থীর ব্যাপারে আপনার ওনারা তথ্য পেয়েছেন বা প্রার্থীদের সঙ্গে কথা বলে, অথবা প্রার্থীকে যিনি দাঁড় করিয়েছেন অর্থাৎ আপনার সংসদ সদস্য বা মন্ত্রীদের সঙ্গে কথা বলে, যেমন আপনার নোয়াখালীর হাতিয়া উপজেলার উদাহরণ যদি দিয়ে আমাকে একজন বলেছেন যে ওখানে দাঁড়িয়ে প্রার্থী হয়েছেন দুইজন, একজন হচ্ছেন সংসদ সদস্যের স্ত্রী, আরেকজন হচ্ছেন ছেলে। তো ওনারা যদি প্রার্থীতা প্রত্যাহার করে তাহলে ওখানে নির্বাচনই হুম। হবে না, কারণ হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী রাইট। কেউ নেই। এইরকম বাস্তবতা কয়েকটি জায়গায় আছে। এবং এই সিদ্ধান্তের ব্যাপারে এমপি মন্ত্রীদের পক্ষ থেকে এই ধরনের আহ মানে প্রতি উত্তরই কেন্দ্রীয় নেতাদেরকে দেয়া হয়েছে যে এই সিদ্ধান্তটা আমাদেরকে আগে থেকে জানালে আমরা হয়তো সেভাবে প্রস্তুতিটা নিতাম বা আমরা কোনো প্রার্থী দিতাম না, এরকম একটা ব্যাপার ঘটেছে। হুম। আবার অনেক উপজেলায় দেখা গেছে যে স্থানীয়ভাবে প্রভাব প্রভাব খাটিয়ে নানা রকম চাপ সৃষ্টি করে আপনার তৃণমূল নেতাদেরকে নির্বাচনে প্রার্থী হতে দেয়নি, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটেছে। তো এই সবকিছু মিলিয়ে আরো একটি ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক অতীতে যাদেরকে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি দেওয়া হয়েছিল তাদের অনেককেই সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। তো অনেকেই এটা ভাবতে পারে যে যেহেতু সাধারণ ক্ষমার একটা সুযোগ আছে, আমি যদি এখন জনপ্রতিনিধি হয়ে যাই এবং ভবিষ্যতে দলের কাছে আমি ক্ষমা চেয়ে চিঠি লিখলে হয়তো আমি ক্ষমা পেয়ে যেতে পারি। যার ফলে দলের এই সিদ্ধান্ত ভঙ্গ করার প্রবণতাটাও লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ সংসদ সদস্য বা মন্ত্রীদের ক্ষেত্রে আর কি। হুম। তো আমি সর্বশেষ হচ্ছে আহ সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার সাহেবের কাছ থেকে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইলাম। উনি যেটা বললেন যে আসলে নির্বাচন সম্পর্কে মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রার্থী যারা হতে চান তারাই আসলে আগ্রহ হারিয়ে ফেলেছেন, যার জন্য এই ধরনের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি। ধন্যবাদ। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার কথা ঠিকই, যে আমি যতটুকু জানি 30 এপ্রিল আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের বৈঠক, আপনি মনে হয় জানেন। সেই বৈঠকে জি। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে আর কি সাংবাদিকদেরকে জানিয়েছেন ওবায়দুল কাদের। আর আরেকটা ঠিকই বলেছেন আপনি, যে আসলে এই সিদ্ধান্তটা তো 18 এপ্রিল নির্দেশনাটা দিয়েছে, ওয়ারেজ 15 এপ্রিল কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গেছে। সো এটা একটু দেরি হয়ে গেছে, এটা আওয়ামী লীগের সবাইও আমার সাথেও যাদের কথা হয়েছে তারা জানিয়েছে। আমি একটু মঈনের কাছে যেতে চাচ্ছি। মঈন, আপনার কাছে আসতে চাচ্ছি, আপনি তো সাধারণত বিএনপি বিটটা দেখছেন তো। উপজেলা নির্বাচনে আসলে বিএনপি তো অংশগ্রহণ করবে না, এই বর্জনের সিদ্ধান্তই নিয়েছে। তারপরেও কিন্তু 45 জনের মতো আহ, আহ, মানে অলরেডি মনোনয়ন জমা দিয়েছিল। এখন প্রত্যাহারের বিষয়টা কতটুকু করেছে তারা, বা আপনার কাছে কি শেষ খবর, বা তারা যদি দলীয় সিদ্ধান্ত না মানে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে? আসলে উপজেলা নির্বাচনকে ঘিরে আসলে বিএনপি শুরু থেকেই আপনি জানেন যে 7 জনের নির্বাচনে বর্জনের পরে প্রায় 3 মাসের মাথায় উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। তো এরকম একটা গ্রাউন্ডে আসলে বিএনপি
এই নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে বিএনপি একটা কনফিউশনে ছিল। গত 2 মাস এটা দলের অভ্যন্তরে এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা নির্বাচন অংশ নেব কি নেব না। তো বিএনপি এটা আসলে গ্রাউন্ড লেভেলে তারা এটা ওয়ার্ক করেছে দীর্ঘ সময়, যে তৃণমূল নেতারা আসলে এ ব্যাপারে কি ভাবছে, যে নির্বাচনে অংশগ্রহণের করা বা না করা কোনটাতে আমাদের বেস্ট অপশন হতে পারে। আপনি জানেন প্রায় সারা বাংলাদেশে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি আসলে প্রায় 268 জন নেতার সাথে তিনি কথা বলেছেন সারা বাংলাদেশে। সেখানে প্রায় 90% নেতাই আসলে বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে তারা মত দিয়েছে। তো এর এর মাঝামাঝি আপনি দেখবেন যদি পত্রিকায় বিভিন্ন সময় নিউজ এসেছে যে আসলে বিএনপি হয়তো বা একটা অপশন খোলাও রাখতে পারে, যে হয়তো দলগতভাবে তারা অংশ নেবে না, কিন্তু যদি কেউ স্বেচ্ছায় নির্বাচনে অংশ নিতে চায় সেক্ষেত্রে দল একটা কৌশলী ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তো আহ, এমন এমন একটা জায়গা থেকে যখন তৃণমূলের এই মতামত বিএনপি পেয়েছে তখন বিএনপি স্ট্রেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা নির্বাচনে অংশ নেব না, এবং এটা দলের বেশ কঠোরই সিদ্ধান্ত। দলের যে সিদ্ধান্ত আছে যে যদি কেউ নির্বাচনে অংশ নেয় তাহলে সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি এই সিদ্ধান্তটা যেদিন নিয়েছে আসলে তখন নির্বাচনী এই যে মনোনয়ন ফর্ম টা তোলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তখন লাস্ট যে স্থায়ী কমিটির মিটিং যেদিন ছিল গত সপ্তাহে সোমবারে, সেদিন প্রথম দিন অথবা সেকেন্ড ডে হবে যে নির্বাচনের মনোনয়ন ফর্ম তোলার দ্বিতীয় দিন ছিল। তো আমরা দেখেছি যে আসলে প্রায় 45 সারা বাংলাদেশে, বিশেষ করে 150 যে উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে প্রথম ধাপে, সেখানে 45 জন নেতা, এবং এর অধিকাংশ অবশ্য সাবেক। আমরা খোঁজ নিয়ে দেখেছি সাবেক এবং বর্তমানও আছে কিছু। হ্যাঁ হ্যাঁ, বর্তমানে খুব কম সংখ্যক, প্রায় হয়তো 4-5 জন হবে বা এর মধ্যে। আর অধিকাংশই সাবেক যারা পদধারী এবং যারা এখন বর্তমান কমিটিতে নেই, কিন্তু তারা আসলে লোকালি তারা বিএনপি হিসেবে পরিচিত। তো দলের যে সিদ্ধান্ত রয়েছে সেটা আহ যদি কেউ নির্বাচনে প্রথমত তারা নিরুৎসাহিত করছে। হ্যাঁ, দল থেকে তাদেরকে একদম রিটেন কেন নির্বাচনে যাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে। তো এই কয়েকদিনে তারা চেষ্টা করেছে, কিন্তু আসলে আজকে যে খবর আমরা পেয়েছি সেটা 45 জনের মধ্যে খুব বেশি আসলে প্রত্যাহার করেনি। হ্যাঁ, তো যেহেতু তাদের বক্তব্য যে আমরা যেহেতু দলের পদে নেই, আর আহ তারা লোকালি তারা এরকম আছে, তারা নির্বাচন করে আসছে। তো তাদের বক্তব্য জনগণ তাদেরকে চায় না, বা অথবা নির্বাচনে দাঁড়ালে তাদের ভালো করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে তারা অধিকাংশই এখন পর্যন্ত প্রত্যাহার করেনি আমি যতটুকু জেনেছি। তো এখন এবার ইভেন আপনি দ্বিতীয় ধাপেরও মনোনয়ন ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনি জানেন সেখানেও বিএনপির বেশ কিছু প্রার্থী আছে, যেখানে 25 থেকে 26 জন প্রার্থী আছে যারা সাবেক এবং বর্তমান মিলিয়ে। তারাও তার মানে হলো যেটা দাঁড়ায় সেটা দলের যে ডিসিশনটা আছে সেটাকে তারা আসলে গ্রাউন্ড লেভেল থেকে তারা অথবা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির বিচারে তারা আসলে মনোনয়নটা এখনো ঠিক সব জায়গায় প্রত্যাহার করেনি, প্রায় অলমোস্ট সব জায়গায় আছে। আমি জানতে চাচ্ছিলাম যে যদি তারা প্রত্যাহার যদি না করে এবং নির্বাচন করে সেই ক্ষেত্রে দলের অবস্থান কি হবে আপনি কি জানেন? দলের অবস্থান খুবই স্পষ্ট, আপনি হয়তো জানেন আজকেও স্থায়ী কমিটির মিটিং আছে, রাতে মিটিংটা হবে। তো আহ দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই ব্যাপারে, যে যদি কেউ সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে থাকে তাহলে তাকে সাংগঠনিক ভাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা মানে আমরা যেটা দেখি সেটা তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সেটি হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আমরা সেটা দলের সিদ্ধান্ত দেখতে পাবো।